আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ওজোনাইজেশন বিক্রিয়া। এই টপিকটি তোমাদের এইচএসসি এবং ভর্তি পরীক্ষার্থীদের জন্য উপযোগী। তো তোমরা জানো যে ওজোনাইজেশন বিক্রিয়া তোমাদের প্রত্যেক এইচএসসি স্টুডেন্টদেরই একটা প্রবলেম আমার মনে হয়। যে তোমরা সবাই এটা বোঝাতে গিয়ে তোমরা অনেক প্রবলেম ফেস করো, অনেক প্রবলেমের কথা বলো যে বুঝতে পারি না। তো আমরা শর্টকাট পদ্ধতিতে কীভাবে ওজোনাইজেশন বিক্রিয়ার উৎপাদগুলো বের করতে পারি এবং কিভাবে এক্সপ্লেনেশন করতে পারি সেটাও আমি দেখাবো। আমি প্রথমেই শেখাবো তোমাদের কিভাবে খুবই শর্টকাট তুমি উইদিন 30 সেকেন্ডের মধ্যে কিভাবে তুমি এই ওজোনাইজেশন বিক্রিয়ার উৎপাদগুলো বের করতে পারো। সেজন্য আমি তোমাদের কিছু সূত্র শেখাবো এবং সূত্র দিয়ে কিছু প্র্যাকটিস করাবো। দেখো, তোমরা জানো যে ওজোনাইজেশন বিক্রিয়া সাধারণত অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিনের সাথে ওজন যুক্ত করা হয়। ওজনটা কি? অক্সিজেনের 3টা অণু যখন পরমাণু যখন এক জায়গায় যুক্ত হয় তখন একটা O3 অণু গঠন করে, যেটাকে আমরা বলি ওজোন। এবং এই স্তরটা তোমরা জানো যে আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আমাদের চারিদিকে পৃথিবীর চারিদিকে পৃথিবীকে পরিবেষ্টন করে রাখে। এবং এই স্তরের কাজ কি? এই স্তরের কাজ হচ্ছে সূর্যের আলো থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়া, অর্থাৎ সূর্যের আলোকে ছেঁকে আমাদের জন্য বিশুদ্ধ করাই ওজোন স্তরের কাজ। যদিও সিএফসি গ্যাস ব্যবহারের কারণে এই ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে তোমরা জানো, তো সেটা অন্য টপিক। আমরা আজকে শিখবো ওজোনাইজেশন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন এবং বেনজিনে যদি ওজন যুক্ত করি তাহলে কী ঘটনা ঘটবে। তো আমরা আজকে ফার্স্ট লেকচারে এই ওজোনাইজেশনের আমরা অ্যালকিনে কীভাবে ওজোনাইজেশন ঘটে এবং কীভাবে আমরা শর্টকাটলি খুব দ্রুত আমরা উৎপাদগুলো পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো এটা জানার জন্য তোমাদের প্রথমেই প্রয়োজন হবে যে আমরা যদি কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কোনো যৌগ কল্পনা করি, ধরো অ্যালকিন মানে কি? যেখানে ন্যূনতম একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। যেমন এখানে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন দেখানো হয়েছে। তো তোমরা জানো যে এখানে একটি হবে সিগমা আর অপরটি হবে পাই। সিগমা অথবা পাই যে কোনো একটি বন্ধনকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে একটি আমরা কালো কালি একটি লাল কালি ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লাল কালিটা আমরা সিগমা বন্ধন দেখাইছি, অথবা পাই বন্ধন, যে কোনো একটা ধরে নিতে পারো। লাল কালিটা পাই আর কালো কালিটা সিগমা। তো আমরা যদি কার্বনের এই বন্ধনকে ভেঙে ফেলি, মাঝখানে দুটো বন্ধন ছিল, তোমরা খেয়াল করো, এখানে দুটো বন্ধন ছিল, একটা কালো এবং একটা লাল। আমরা যদি একটা বন্ধনকে অপসারণ করি তাহলে নতুন দুটো বন্ধন তৈরি হবে, নাহলে কার্বনের যে 4টা হাত সেটা কিন্তু ফিল আপ হবে না। ওজোনাইজেশনে যাওয়ার আগে আমাদের বেসিক কিছু তথ্য আমরা জানছি। এরপর যদি আরেকটা বন্ধনকে ভেঙে ফেলি আরও 2টা হাত কিন্তু আমাদের বের হবে। এভাবে আমরা ওজোনাইজেশনের সময় আমরা এই থিওরিটা ব্যবহার করব। এছাড়া আরও একটা জিনিস জানতে হবে তোমাদের, কার্বনাইল যৌগ বলতে আমরা কি বুঝি। কার্বনাইল, তো কার্বনাইল যৌগটা হচ্ছে যে CO 2টা বন্ধন ফাঁকা, এরকম যৌগকে আমাদের মূলককে আমরা বলবো, যৌগমূলককে আমরা বলবো কার্বনাইল মূলক, কার্বনাইল। এবং এই কার্বনাইল মূলক মূলত 2 প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড এবং অপরটি কিটোন। এটা নির্ভর করে এই যোজনের উপরে, এই যে প্রতিস্থাপিত গ্রুপের সংখ্যা অনুযায়ী। তো যদি এই কার্বনাইল কার্বনের 2টি হাতেই 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেটিকে আমরা বলবো অ্যালডিহাইড, কার্বনাইল যুক্ত কার্বনাইল যৌগ অ্যালডিহাইড। এরপরে আমরা যদি কার্বনাইল কার্বনের 2টা বন্ধনের মধ্যে একটি বন্ধনে অন্তত একটি হাইড্রোজেন রাখি এবং অপর বন্ধনে CH3 C2H5 এরকম যে কোনো R দ্বারা যদি অ্যালকাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত করি তাহলে এটিও অ্যালডিহাইড হিসেবে কাজ করবে। আর কিটোন কখন হবে? যখন কার্বনাইল কার্বনের 2টি হাতেই 2টি হাইড্রোজেন ব্যতীত অন্য কিছু থাকবে, অ্যালকাইল গ্রুপ R এবং R ড্যাশ মনে করো, 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে, তখন সেটাকে আমরা বলবো কিটোন। তো অ্যালকিনের ওজোনাইজেশনে সাধারণত কিটোন উৎপন্ন হয়, সেজন্য অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হয়। এই জন্য আমরা এটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, কার্বনাইল কম্পাউন্ড উৎপন্ন হবে। এখন তোমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে এই উৎপাদগুলো বের করতে পারবা। ধরো এখানে একটা কার্বনাইল কার্বন দেখানো হয়েছে, কার্বনাইল 2টা কার্বনাইল যৌগ দেখানো হয়েছে এখানে, এবং এখানে দেখানো হয়েছে একটা অ্যালকিন। এই অ্যালকিন থেকে আমরা 2টি কার্বনাইল যৌগ পাবো। এটা আমাদের একটু মনে রাখতে হবে। যে কোনো ওজোনাইজেশন বিক্রিয়ায় অ্যালকিনের যেখানে যেখানে দ্বিবন্ধন থাকবে ঠিক সেইখানে বন্ধনটা ভেঙে 2টা কার্বনের, 2টা লাল কার্বনের 2টা কার্বনাইল, 2টা অক্সিজেন যুক্ত হবে এবং কার্বনাইল টাইপের কম্পাউন্ড তৈরি হবে 2 অণু। তাহলে আবারও আমরা একটা রিয়েকশান দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। মনে করো যে এই কার্বনাইল কার্বনের যে দ্বিবন্ধন, সেই দ্বিবন্ধনগুলো এভাবে আমরা দেখালাম দ্বিবন্ধনগুলো। এরপরে এখানে আমরা একটা C দিলাম, CH3 দিলাম, এখানে একটা H দিলাম, এখানে একটা H দিলাম, এখানেও একটা H দিলাম। তাহলে এই যৌগটার নাম কি তোমরা বলো দেখি? এই যৌগটার নাম কি? 1 2 3। তাহলে এই যৌগটার নাম প্রোপিন 1 অথবা প্রোপিন 1 প্রোপিন বা প্রোপিন 1 প্রোপিন 1 প্রোপিন। 1 প্রোপিনকে যদি আমরা ওজোনাইজেশন করি
তাহলে সরাসরি উৎপাদগুলো বের করতে চাচ্ছি আমরা, কী কী উৎপন্ন হবে। তো এখানে ডু মানে প্রভাবকগুলো ব্যবহার করব আমরা, যে প্রভাবকগুলো দেওয়া হয়। আমরা যেহেতু শর্টকাট ব্যবহার করছি, প্রভাবক এখানে আমাদের মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয়টা কীভাবে শর্টকাটলি আমরা উৎপাদ বের করতে পারি সরাসরি বিক্রিয়ক থেকে। তো আমরা যেটা করব, যে কার্বনের দ্বিবন্ধন থাকবে সেই কার্বনটাকে মার্ক করব। এই যে দেখো, এই দুটো কার্বনের দ্বিবন্ধন, এই দুটো কার্বনকে কার্বনাইল গ্রুপ হিসেবে আমরা দেখাবো। তাহলে দেখো, আমরা এই দুটো কার্বনকে কার্বনাইল দেখালাম, সি ডবল বন্ড ও, কার্বনাইল কার্বনের দুটো হাত ফাঁকা থাকে আমরা জানি, সেটা লিখলাম, প্লাস আরেকটি কার্বনাইল কার্বন দেখাবো। এবং এই কার্বনাইল কার্বনটি হবে এই কার্বনের প্রথম কার্বন অথবা দ্বিতীয় কার্বন, যে কোনো একটা ধরবো। ধরো এটা 2 নাম্বার কার্বন, এটা দ্বিতীয় কার্বন, আমি এই পাশ থেকে কম্পাউন্ডটা কল্পনা করছি, এটা 1 নাম্বার কার্বন। এখন তোমরা খেয়াল করো, দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলো কার্বনাইল গ্রুপে পরিণত করবো, আর কিছুই না, আর সব জায়গায় সেম থাকবে। এখন তোমরা দেখো, এই যে 2 নাম্বার কার্বন, এখানে একটা এইচ একটা CH3, তাহলে বসিয়ে দাও একটা এইচ একটা CH3। আর এই যে 1 নাম্বার কার্বন, এখানে দেখো দুইটা হাইড্রোজেন বসিয়ে দাও। তাহলে দেখো, আমরা দুটি কার্বনাইল গ্রুপযুক্ত যৌগ পেয়ে গেলাম। এবং দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুইটাই হাইড্রোজেন আছে, দুই হাতে, তার মানে দুইটাই অ্যালডিহাইড। তাহলে নাম কি হবে? 1, এখানে আমরা যদি নাম্বারিং করি, এটা এই 2 নাম্বারিং করেছিলাম এখানে বোঝানোর জন্য, এবার আমরা নাম্বারিং করব 1 2 1 2, এদিক থেকে নাম্বারিং হবে 1 2। তাহলে ইথানল, এবং এটা আমরা জানি একটাই কার্বন, সুতরাং এটার নাম হবে মিথানল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কত সহজে আমরা এই অ্যালকিনের ওজোনেশন থেকে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে গেলাম। এখানে কিন্তু এই দুটেই অ্যালডিহাইড হয়েছে, কখনো কখনো একটা অ্যালডিহাইড, কখনো কখনো একটা কিটোনও হতে পারে। আমরা আরেকটা বিক্রিয়া দেখি, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো আরও ভালো। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমাদের এই জিনিসটা কিন্তু আমরা লিখে রাখতে পারি, যে এইটুকু কিন্তু সবসময় হবেই। আমরা লাল কালি দিয়ে লিখি, তাহলে আরও ভালো বুঝতে পারবো তোমরা। এই যে কার্বনাইল এই গ্রুপটা, এটা অলওয়েজ থাকবেই, এইটুকু কিন্তু আমরা লিখেই রাখতে পারি। এইটুকুর সাথে আমরা এই হাতে আমাদের যৌগগুলো যুক্ত করব, এটা স্ট্রাকচার অনুযায়ী যে যৌগটা আমরা বিক্রিয়া করব। তাহলে দেখো, আমরা আরেকটা যৌগ দেই, CH3 CH ডবল বন্ড CH3 2। এই যৌগটা যদি কনসিডার করি, এই যৌগটাকে আমরা একটু যদি স্ট্রাকচারালি সাজিয়ে লিখি, তাহলে কিন্তু এইভাবে লেখা যায়, একটা CH3 এই পাশে আর একটা CH3 উপরে, এইভাবে কিন্তু লেখা যায় এই যৌগটাকে। তাহলে এই যৌগটাকে যদি আমরা নাম্বারিং করি, তাহলে নাম্বারিংটা কেমন হবে? 1 2 3 4। এই যৌগটাকে যদি ওজোনাইজেশন করি, তাহলে কি কি উৎপাদ হবে আমরা সরাসরি বের করতে পারবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লাল কালি ব্যবহার করব যে কার্বনগুলোতে দ্বিবন্ধন আছে, এখানে যে স্ট্রাকচারে লেখা হয়েছে সেই অনুযায়ী, তাহলে আরও ভালো বুঝতে পারবো তোমরা। লাল কালি দিয়ে আমরা দ্বিবন্ধনযুক্ত কার্বন দেখালাম, এবং ডবল বন্ডটাকে আমরা লাল কালি দিয়ে দেখালাম, তাহলে বুঝতে আমাদের আরও সুবিধা হবে। এখন তোমরা খেয়াল করো কি ঘটনা ঘটবে। এখন এই যে এটার নাম আগে লিখি আমরা, এটার নাম 2 মিথাইল বিউটিন 2, 2 নম্বর কার্বনে ডবল বন্ড আছে, এই জন্য 2 মিথাইল বিউটিন 2। 2 মিথাইল বিউটিন 2কে ওজোনাইজেশন করলে কি ঘটনা ঘটবে দেখো, এইটুকু মিলে একটা অ্যালডিহাইড অথবা কিটোন হবে, কার্বনাইল যুক্ত হবে, এইটুকু মিলে আরেকটা কার্বনাইল যুক্ত হবে। এই তো, আর কিছু কি, জাস্ট এই কার্বনের সাথে এই ডবল বন্ডটা ভেঙে যাবে, এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন, এই কার্বনের সাথে দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন, আর সব কিছু ঠিক থাকবে। তাহলে আমরা এই কার্বনাইল স্ট্রাকচারটা এখানে নিলাম। এবার এই কার্বনটা কত নম্বর কার্বন? এই কার্বনটা 3 নম্বর কার্বন, আর এই কার্বনটা আমাদের 2 নম্বর কার্বন। তো 3 নম্বর কার্বনে দেখো কি কি আছে, একটা আছে H আর একটা আছে CH3, একটা আমরা H দিলাম আর একটা CH3 দিলাম। এবার 2 নম্বর কার্বন তো ওই পাশেরটা, 2 হাতে 2টা CH3, তাহলে CH3 বসিয়ে দাও, দুই দিকে 2টা। এবারে এই নাম্বারিংটা মুছে দাও, প্রকৃতপক্ষে নাম্বারিং করি আমরা 1 2, নাম যদি আমরা বের করতে চাই 1 2, এটা হবে 1 2। এটা কিটোন, তো এটা নাম্বারিং না করলেও হবে, তোমরা বুঝতে পারছো যে ওইটা কিটোন হবে দুইটাই, আর এটা অ্যালডিহাইড, তার মানে এখানে 2টা কার্বন আছে, তাহলে এটা হবে দুই কার্বন থাকলে তাহলে ইথানল কেন? কারণ এই যে অন্তত একটি হাইড্রোজেন আছে কার্বনের 2 হাতের মধ্যে। এবার যদি এটাতে আমরা যাই, তাহলে কি হবে? কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা একটা কিটোন, এবং এটার নাম হবে অ্যাসিটোন বা প্রোপানল। 3টা কার্বন যুক্ত কিটোনকে প্রোপানল
প্রোপানোন বলে, তাহলে এটা প্রোপানোন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো কত সহজ, যে জাস্ট দ্বিবন্ধনটা তুলে দিব, আমরা দ্বিবন্ধনটা তুলে দিব, এখানে একটা অক্সিজেন যুক্ত করব, এখানে একটা অক্সিজেন যুক্ত করব দ্বিবন্ধন দিয়ে, তাহলে এটা দেখো মিথিল প্রোপানোন, আর এটা একটা এইচ আছে, তার মানে ইথানল। আমরা সরাসরি কোশ্চেন পেপারেই এই কাজটা করেই আমরা কিন্তু উৎপাদগুলো বের করতে পারি। তারপরে আমি একটা স্ট্রাকচার দেখালাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে কত সহজে আমরা এই ওজোনাইজেশন প্রক্রিয়ায় কী কী যৌগ তৈরি হয় সেটা বের করতে পারি। আবার কোনো কোনো সময় দেখা যায় যে এইভাবে প্রশ্ন আসে যে কী কী উৎপন্ন হয়েছে, সেখান থেকে বিক্রিয়কের স্ট্রাকচার বা দ্বিবন্ধন কোথায় আছে এটা বের করতে বলে। একটা কোশ্চিন আমি লিখি, মনে করো তোমাকে বললো যে এক্স প্লাস ওজন, প্রভাবক যেগুলো যেগুলো থাকে সেগুলো দিলাম আমরা, উপযুক্ত প্রভাবক ব্যবহার করলাম, এক্স প্লাস ওজন তৈরি হলো 2 অণু প্রোপানোন বা অ্যাসিটোন। তাহলে এক্স এর স্ট্রাকচার কি, এক্স যৌগে কোন কার্বনে দ্বিবন্ধন আছে, কত নম্বর পজিশনে, এই জিনিসগুলো আমরা কিভাবে বের করতে পারি। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা খেয়াল করব। দেখো আমরা কি করেছিলাম, এই দ্বিবন্ধনটা ভেঙে কি করেছিলাম, দুই দিকে দুটো অক্সিজেন লাগিয়েছিলাম, লাগে আলাদা দুটো প্রোডাক্ট কার্বনাইল যৌগ তৈরি করেছিলাম। ঠিক এখন যদি আমরা এই বন্ধনগুলো তুলে দিই, এই অক্সিজেনগুলো তুলে দিই, তাহলে কার্বনের সাথে দ্বিবন্ধন তৈরি হবে নতুন একটা। এটাই কার্বনাইল যৌগ থেকে আমরা স্ট্রাকচার বের করার সূত্র। এই যে দেখো তোমরা এখানে কার্বনাইল যৌগের যে কার্বনের অক্সিজেনগুলো দেখো, দুই দিকে দুটো অক্সিজেন, এই অক্সিজেনগুলো তো এক্সটার্নাল হিসেবে যুক্ত হয়েছিল, সেগুলো তুলে দিয়ে যদি আমরা এই দুইটার মাঝখানে একটা ডবল বন্ড ব্যবহার করি, তাহলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যৌগটা পেয়ে যাবো আমরা। তাহলে দেখো প্রোপাননের স্ট্রাকচার কেমন হবে, আমরা এই ফরম্যাটে প্রোপাননকে লিখি, এই ফরম্যাটে যদি প্রোপাননকে লিখি তাহলে প্রোপাননের স্ট্রাকচার হবে CH3, এখানেও CH3 প্রোপানন, এই পাশে প্রোপানন মিথিল প্রোপ, এই পাশেও একই অবস্থা দাঁড়াবে, দুই পাশে দুইটা CH3। তাহলে আমরা কি বলেছি যে এই অক্সিজেনগুলো তুলে দিয়ে এই দুইটা কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন ব্যবহার করবো, আমরা অলরেডি ব্যবহার করেছি। তাহলে এখন এখানে যা যা এখন আসছে সেটা বসিয়ে দেবো, CH3 এদিকে CH3 তাহলে দেখো এখন যৌগটার নাম কি, 1 2 3 4, তো যৌগটার নাম হবে দেখো এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, তাহলে 2,3 ডাইমিথাইল বিউটিন 2, যেহেতু 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন শুরু হয়েছে, তাহলে দ্বিবন্ধনের অবস্থান কোথায়, 2 নম্বর কার্বনে, আর যৌগটার স্ট্রাকচার কি 2,3 ডাইমিথাইল বিউটিন 2। এভাবে আমরা খুব সহজেই উৎপাদ থেকে কিন্তু বিক্রিয়কের স্ট্রাকচারটাও বের করতে পারি, পাশাপাশি দ্বিবন্ধন কোথায় আছে সেটাও বের করতে পারি। দেখো কত সহজ, জাস্ট অক্সিজেনগুলো তুলে দিয়ে মাঝখানে দুই বন্ধন যুক্ত করে দেবো, আর এইখানে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা এখানে বসিয়ে দেবো। আরেকটা করি তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। ধরো এক অণু প্রোপানন তৈরি হয়েছে, পাশাপাশি আরেক অণু হয়েছে মিথানল, মানে এক অণু অ্যালডিহাইড আর এক অণু কিটোন, তখন কি হবে আমরা এক্সকে বের করতে পারি। এবার এক্স এর স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে, প্রোপানন এটা প্রোপাননই থাকলো, মিথানলের ক্ষেত্রে আমরা এই দুটা CH3 তুলে দেবো এখান থেকে, দিয়ে এখানে এইচ বসিয়ে দেবো, যেহেতু মিথানল একটা কার্বন যুক্ত এই জন্য মিথানল। এখন তুমি দেখো এখানে জাস্ট তুমি কি করবা, এই CH3 গুলো তুলে দিবা, দিয়ে এখানে এইচ ব্যবহার করবা, দুটো এইচ, নামটা এখন চেঞ্জ হয়ে যাবে। আর যে কার্বনের মধ্যে অক্সিজেন ছিল সেটা তুলে দিয়ে দ্বিবন্ধন দিয়ে দিলাম, দেখো দ্বিবন্ধন দিয়ে দিলাম। এবারে আমাদের নাম কি হবে তাহলে, 1 2 এখানে CH3 3, তাহলে 2 মিথাইল প্রোপিন 1 অথবা 1 প্রোপিন 1, 2 মিথাইল প্রোপিন 1, তাহলে দ্বিবন্ধনের অবস্থান কোথায়, এক নম্বর পজিশনে, এবং যৌগটার নাম কি 2 মিথাইল প্রোপিন 1। এভাবে আমরা যে কোনো যৌগ, ধরো এখানে প্রোপানন না, এখানে ধরো ইথানল, দুইটাই অ্যালডিহাইড, তাহলে কেমন হবে, ইথানল, এক্সকে ওজনেশন করে আমরা ইথানল এবং মিথানল পেলাম। তাহলে এক্স এর স্ট্রাকচারটা কি হবে, এখন যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে আমরা বের করব, আবার এই ফরম্যাটটা আমরা মাথায় রাখবো, এই ফরম্যাটে এই স্ট্রাকচারটা তৈরি করব। ইথানলের স্ট্রাকচার কেমন, ইথানল কেমন দেখতে হয়, ইথানলে এখানে শুধু CH3 জায়গায় হবে এইচ, তাহলে ইথানল, দেখো ইথানল হয়ে গেল। আর ওই পাশে মিথানল, এটা ঠিকই থাকলো। আচ্ছা ওই পাশে ধরো অন্য কিছু দিই আমরা, তাহলে আরেকটু ভালো হবে, যেহেতু এটা করলাম প্রোপানল, দুইটাই যেহেতু অ্যালডিহাইড ছিল, প্রোপানলই দিলাম আমরা, অ্যালডিহাইডে দিলাম প্রোপানল। তাহলে এখন কি হবে, এখানে এইচ তো ঠিকই থাকবে, যেহেতু অ্যালডিহাইড একটা এইচ থাকবে, আর এখানে আরও দুইটা কার্বন নতুন যুক্ত হবে, প্রোপানল। তাহলে এখানে কি হবে, এখানে CH3 থাকলো, এখানে এইচ
এখানে CH3 এর বদলে হবে H, আর এখানে এইচই থাকলো, এখানে এই H এর পরিবর্তে হবে CH3, দেখো এখানে CH3, এই যে CH3, H, এখানে H, এখানে C তো আছেই, CH2, জাস্ট এটা থেকে এটা তুলবো জাস্ট। আর এখানে তো জানোই তোমরা যে দ্বিবন্ধনযুক্ত যে অক্সিজেন আছে সেগুলো এই উঠে যেয়ে শুধু দ্বিবন্ধন হবে কার্বনের মধ্যে। এবার নাম্বারিংটাও চেঞ্জ হবে, কোন দিক থেকে নাম্বারিং করলে আমাদের কার্বন সংখ্যা দ্বিবন্ধন কাছে হয় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এদিক থেকে নাম্বারিং করলে 1, 2, 3 নম্বর পজিশনে দ্বিবন্ধন, এদিক থেকে নাম্বারিং করলে 1, 2 নম্বর পজিশনে, তাহলে এদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে 1, 2, 3, 4, 5। তাহলে নামটা কি হবে এখন দেখো, নামটা হবে, এখানে কোনো শাখা নেই, সরাসরি পেন্টিন 2, 2 নম্বর পজিশনে দ্বিবন্ধন শুরু। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা ওজোনাইজেশন বিক্রিয়ায় উৎপাদগুলো এবং বিক্রিয়ক থেকে উৎপাদ যেমন বের করতে পারি, উৎপাদ থেকে বিক্রিয়ক দুইভাবেই আমরা প্রোডাক্টগুলো বের করতে পারছি। এবারে আমরা যদি পরীক্ষায় আসে যে এই ওজোনাইজেশন বিক্রিয়ার ব্যাখ্যা অর্থাৎ রিটেন পরীক্ষা, এতক্ষণ আমরা যা শিখলাম সেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অথবা তোমাদের যে এইচএসসি লেভেলের এমসিকিউগুলো অথবা উদ্দীপকে অনেক সময় দেওয়া থাকে এক্স প্লাস ওজোনেশন, এক্স প্লাস ওজোনেশন 2 অনুপ্রপান্ন উৎপন্ন হয়েছে, এক্সটা কি, এক্স থেকে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো ওগুলো সলভ করার ক্ষেত্রে আমার যে শর্টকাট নিয়মটা সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে, কিন্তু আমাদের বড়টাও তো শিখতে হবে, যেহেতু পরীক্ষায় রিটেন পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সলভ করতে পারি। দেখো আমি একটা ওজোনাইজেশন তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা লিখতে পারি। ওজোনাইজেশন তো অ্যালকিনের হয়, অ্যালকাইন এবং বেনজিনের হয়। তো আমরা অ্যালকিনের যেহেতু আলোচনা করছি আজকে, একটা অ্যালকিন আমরা নিলাম যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, পাশাপাশি আরও কয়টা হাত থাকবে, 2টা হাত। দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলোকে আমরা লাল কালি দিয়ে দেখালাম। এবারে আমরা যখন এটাতে ওজন যুক্ত করব, O3 যুক্ত করব, তখন কি ঘটনা ঘটবে দেখো শিক্ষার্থী বন্ধুরা। O3 এখানে প্রভাবক ব্যবহার করতে হবে, ক্লোরোফর্ম, CaCl3 নিষ্ক্রিয় দ্রাবক এগুলো, অথবা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতে পারি, আমরা যে কোনো একটা ব্যবহার করব। এগুলো যদি ব্যবহার করি আমরা, তাহলে যেটা হবে, এই কার্বন তো লাল কালি দিয়ে ব্যবহার করেছি আমরা, দ্বিবন্ধনগুলো আমাদের যেমন ছিল তেমনই থাকবে, একক বন্ধনগুলো। আর এই দ্বিবন্ধনের এই একটা বন্ধন, এখানে তো দ্বিবন্ধন ছিল, দেখো তোমরা খেয়াল করে, এই একটা বন্ধন ভেঙে গেল, নতুন 2টা হাত তৈরি হলো। আমি কিন্তু এটা প্রথমেই শিখিয়েছি যে একটা সিগমা অথবা পাই বন্ধন যদি আমরা কার্বন কার্বন মাইনাস করি, তাহলে পাশাপাশি কার্বনের নতুন 2টা বন্ধন তৈরি হবে, সেটাই আমি দেখলাম। এখান থেকে যদি আমরা আরেকটা বন্ধন মাইনাস করি, তাহলে আরও 2টা বন্ধন তৈরি হবে, এবং এই 2টা বন্ধনে মোট 3টা অক্সিজেন পরমাণু এভাবে সংযুক্ত হবে। এটা একটা অনেকটা বাড়ির শেপের মতো। তো এটাকে আমরা বলবো ওজোনাইড কমপ্লেক্স। এই যৌগটাকে কি বলবো আমরা, ওজোনাইড কমপ্লেক্স। তাহলে ওজোনাইড কমপ্লেক্সটা কত সহজ তোমরা দেখো, আমি এখান থেকে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। যখন আমরা এই বন্ধনটা ভেঙে ফেলবো তখন 2টা হাত বের হবে নতুন, 1টা 2টা, যখন এই বন্ধনটা ভেঙে ফেলবো আরও নতুন 2টা হাত বের হবে, এবং 3টা অক্সিজেন পরমাণু এভাবে যুক্ত হবে। আমি আবারও দেখালাম তোমাদেরকে বোঝানোর জন্য, আমি এবার মুছে দিয়ে আগের ফরম্যাটে ফিরিয়ে আনবো তোমাদের সহজ করার জন্য। আমি দেখালাম এখানে, এই যে এখানে দ্বিবন্ধন ছিল এটাই থাকলো। তো দ্বিবন্ধন যেখানে আছে শুধু সেখানেই কিন্তু এই ওজোনাইড কমপ্লেক্সটা গঠিত হবে, অন্য কোনো জায়গায় কিন্তু হবে না। এদিকে যদি একক বন্ধন থাকে সেখানে যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার এই ওজোনাইড কমপ্লেক্সটা থেকে কিভাবে আমরা কার্বনাইল যৌগ পাবো, আমরা তো দেখেছি যে কার্বনাইল যৌগ উৎপন্ন হয়, সেটা তোমাদের এবার দেখাবো আমি। এখানে আরও 2টা বন্ধন ছিল এক্সট্রা, এই 2টা বন্ধন কালো কালার দিয়ে দেখাইছিলাম আমি। এখন যদি আমরা এর মধ্যে জিঙ্ক যুক্ত করি, আমরা প্রভাবক হিসেবে দেখাই, জিঙ্ক যুক্ত করি, জিঙ্ক চূর্ণ প্লাস পানি যোগ করি, তাহলে পানির সাথে এই অক্সিজেনটা চলে আসবে, এসে H2O2 তৈরি করবে। এই H2O2 সাথে আবার জিঙ্ক বিক্রিয়া করবে, যেমন H2O2 প্লাস জিঙ্ক যদি বিক্রিয়া করে তাহলে এখানে হবে জিঙ্ক অক্সাইড আর পানি তো আমাদের বিক্রিয়কের আছেই, শুধু আমরা জিঙ্ক অক্সাইড দেখাবো। তার মানে এই বিক্রিয়ায় ওই অক্সিজেনটা জিঙ্ক অক্সাইড হিসেবে অপসারিত হবে, অক্সিজেনটা জিঙ্কের সাথে চলে আসবে, প্রথমে H2O2 থেকে যাবে, তারপরে জিঙ্কের সাথে বিক্রিয়া করবে। এখন এই বন্ধনটা ব্রেক করে এখানে দ্বিবন্ধন হবে। একটা বন্ধন ব্রেক করলে 2টা বন্ধন তৈরি হয় আমরা জানি, এখানে একটা বন্ধন চলে আসবে, তাহলে 2টা কার্বনাইল যৌগ হয়ে গেল। কিভাবে দেখো তোমরা, একটা অক্সিজেন তো চলে গেছে আগেই, এবার এইভাবে আমরা কার্বনাইল যৌগটা দেখাই। এই যে এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে দেখো এই বন্ধনটা ভাঙলে এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে নতুন। এই বন্ধনটা দিয়ে অক্সিজেনের সাথে, এখানে তো অক্সিজেন আমরা জানি, এখানে অক্সিজেন আছে,
অক্সিজেনের সাথে দ্বিবন্ধন গঠন করবে। এই পাশেও তাই, দুইটা যেহেতু আলাদা আলাদা কম্পাউন্ড, এই পাশেও এখন যে দুইটা হাত কালো কালার ছিল সেটা আমরা দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো কীভাবে কার্বনাইল যৌগ হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম, যে কীভাবে ওজোনাইড কমপ্লেক্স তৈরি হয় এবং পাশাপাশি ফাইনালি কার্বনাইল যৌগ কোথা থেকে আসে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। আবারও তোমরা দেখো এই অক্সিজেনটা পানির সাথে যে H2O2 তৈরি করবে তার সাথে জিঙ্ক যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। আচ্ছা, আরেকটা কথা, এখানে যদি জিঙ্ক ব্যবহার না করতাম, শুধু পানি ব্যবহার করতাম, সেক্ষেত্রে এই অক্সিজেনটা H2O2 তৈরি করতো, H2O2 তীব্র জারক, এইটা আর এটাকে জারিত করে আর এখানে স্থির রাখতো না, বিক্রিয়াটাকে জৈব অ্যাসিডে পরিণত করতো। এই জন্য আমরা জিঙ্ক ব্যবহার করবো। আমরা যেহেতু কার্বনাইল কম্পাউন্ড তৈরি করতে চাচ্ছি, অ্যালডিহাইড অথবা কেটন, এটাও পরীক্ষায় আলাদাভাবে আসতে পারে যে এই ওজোনাইজেশন বিক্রিয়ায় কেন জিঙ্ক চূর্ণ ব্যবহার করা হয়, জিঙ্ক সলিড ব্যবহার করা হয়। এই কারণে জিঙ্ক চূর্ণ ব্যবহার করা হয় H2O2-কে জারণ ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য, যাতে এটা জিঙ্ক অক্সাইডে পরিণত হতে পারে। এখন তোমরা যদি একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বুঝতে চাও, সেক্ষেত্রে দেখো এখানে H নাও, এখানে CH3 নাও, তোমরা ইচ্ছা মতো একটা যৌগ নাও, এখানে CH3 নাও, এখানে CH3 নাও। তাহলে এই যৌগটার নাম কি? 1 1 2 3 4। তার মানে এটা হবে 2 মিথাইল বিউটিন 2, 2 মিথাইল বিউটিন 2। এটাকে যদি আমরা ওজোনাইজেশন করি তাহলে প্রথমে ট্রাইওজোনাইড কমপ্লেক্স তৈরি হবে, ওজোনাইড কমপ্লেক্স তৈরি হবে, ট্রাইওজোনাইড কমপ্লেক্স বলছি আমি, ওজোনাইড কমপ্লেক্স। এটার ক্ষেত্রে কি হবে, এখানে যা ছিল তাই বুঝবে কালো কালি দিয়ে, CH3H, এখানে দেখো CH3 দুটো CH3 বসিয়ে দাও। তারপরে এখানে যা ছিল তাই, এখানে CH3 আর H, আর এখানে দুটাই CH3। তারপরে এখানে দেখো এই কালো কালার দিয়ে এই দুটো বসাবো, CH3 আর H, CH3H, এখানে হবে দুটাই CH3। তাহলে এখানে কি হলো, ইথানল, আর এখানে হলো প্রোপানন বা অ্যাসিটোন, তাহলে প্রিয় শিক্ষার্থী বলো এবার তো কত সহজে আমরা ওজোনাইজেশন বিক্রিয়ার, এটা যদি পরীক্ষায় আমাদের রিটেন পরীক্ষায় আসে তাহলে আমরা এটা দেখাবো। আর যদি শর্টকাট MCQ এ আসে যে এটাকে ওজোনাইজেশন করলে কি হবে, এইভাবে তোমরা দেখেছো কিভাবে আমি ব্যাখ্যা করেছি, খুবই সহজে আমরা ওজোনাইজেশন বিক্রিয়ার যে ভয়টা সেটা দূর করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের সবার জন্য শুভকামনা। আশা করছি তোমাদের ওজোনাইজেশন বিক্রিয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষকের সাথে কথা বলে আরও ক্লিয়ার ধারণা নিবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই।